দর্শক আমন্ত্রণ বিজনেস স্টোরিতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। আতঙ্কের নাম এখন পুঁজিবাজার। প্রতিদিনই পুঁজি হারাচ্ছে বিনিয়োগকারীরা, ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ৩ অন্তরায়। প্রচন্ড তাপদাহে উপেক্ষা করেই হাওরে ধান কাটার ধুম। শ্রমিক সংকটের মধ্যেও কাটা হয়েছে অর্ধেক ধান, বাম্পার ফলনের আশা। মধু সংগ্রহে দল বেঁধে সুন্দরবন ছুটছেন মোয়ালরা। এবার লক্ষ্যমাত্রা ৯৫০ কুইন্টাল। মৌসুমের আগেই চাক ভাঙার অভিযোগ। সন্ধিবাসে যে বিভিন্ন ওপর মহল দিয়ে সম্ভবত মধুর কাটা হয়ে গেছে। সব বটে করে নিয়ে খালের মুখে তুলি দেয় মধু, ওই লোকজন তুলি দেয়, ওরা থেকে মধু কাটে, সারাদিন পর কাটিয়ে আবার নিয়ে আসে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছে আমি রাবেয়া স্মৃতি। প্রথমেই পুঁজিবাজার প্রসঙ্গ। পুঁজিবাজার এখন বিনিয়োগকারীদের কাছে এক আতঙ্কের নাম। দিন গেলেই কমছে তাদের শেয়ারের দাম। পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। সংশ্লিষ্টরা বলছেন আস্থাহীনতা, ফোরসেল এবং হস্তক্ষেপ এসব কারণেই মূলত ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার। বিশ্লেষকরা বলছেন সূচকের দিকে না তাকিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে বাজারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রায় ২.৫ মাস ধরে দরপতন চলছে পুঁজিবাজারে। ২-১ দিন কিছুটা ঘুরে দাঁড়ালেও তা স্থায়ী হয়নি। এ সময়ে সূচক কমেছে ৯৫০ পয়েন্টের বেশি। দৈনিক লেনদেন প্রায় ২,০০০ কোটি টাকা থেকে নেমে এসেছে ৫০০ কোটির ঘরে। বাজার মূলধন কমেছে প্রায় ৮০,০০০ কোটি টাকা। টানা দরপতনে বেশিরভাগ শেয়ারের দাম এখন তলানিতে। অনেক শেয়ারেরই ক্রেতা নেই। পুঁজি হারানোর শঙ্কায় বিনিয়োগকারীরা। দিন গড়ালেই বাড়ছে আতঙ্কের মাত্রা। ধ্বংস 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 ছাড়া কিছুই নাই। এখানে মানুষগুলাকে ডেকে এনে এগুলো ফকির করে ছেড়ে দেওয়া হচ্ছে। না সরকার, না এখানকার প্রশাসন, ডিএসসি, সিএসসি, এসএসসি, আমার মনে সবাই নির্বাক তামসা দেখতেছে প্রতিটা মানুষ। সংশ্লিষ্টরা বলছেন আস্থাহীনতা এবং মার্জিন ঋণের কারণে ফোরসেলের প্রভাবেই টানা দরপতন হচ্ছে। মূল্যসীমায় পরিবর্তন এনেও আস্থা ফেরানো যায়নি বিনিয়োগকারীদের মধ্যে। যে ব্যারিয়ারটা দিল ৩%, ওনারা মনে করছেন যে বাজারটা পড়ে যাচ্ছে, এটা আবার আটকাবে। এটার যে ডিজায়ার্ড এফেক্ট, এটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এর ফলে মানুষের মনে আস্থাটা আসে নাই। কাউন্টার প্রোডাক্টিভ হয়ে বাজারে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে ইন্টারফারেন্সটা, মার্কেট যাক না, নিজের গতিতে যাক, সেখানে কোনো ইন্টারফারেন্স যাতে না হয়, এই ইন্টারফারেন্স, ট্রিগার সেল এবং কনফিডেন্স, এই তিনটা মিলে বাজারের আজকের এই অবস্থা। টানা দরপতনে বিনিয়োগকারীদের পাশাপাশি সংকটে ব্রোকারেজ হাউসের মালিকরাও। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতেই হিমশিম খাচ্ছেন অনেকেই। সূচকের দিকে না তাকিয়ে বাজারে সুশাসন প্রতিষ্ঠায় নিয়ন্ত্রক সংস্থার মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। গত ৩ বছর ধরেই ব্রোকারেজ হাউসগুলা লসের মধ্যে আছে। লাভ কিন্তু করতে পারছে না। অবস্থা খুবই খারাপ বিনিয়োগকারীদের। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের রেভিনিউ কিন্তু কমে গেছে। সকল স্টেক হোল্ডাররা কিন্তু বিপদের মধ্যে আছে, চরম বিপদের মধ্যে আছে বলা সঠিক হবে। নিজ নিয়মে চলতে দেওয়া উচিত। মার্কেট ফোর্স উইল ডিটারমিন দি ইন্ডেক্স। কিন্তু আমাদের যারা রেগুলেটর মনে হচ্ছে দে আর অবসেসড উইথ ইন্ডেক্স। ওটাই বোধহয় তাদের একমাত্র কাজ। তাদের যে মূল কাজ টু এনশিওর ফেয়ার ট্রেডিং, ট্রান্সপারেন্ট ট্রেডিং, থেকে ভুলে গেছে তারা। ওখানেই ম্যানিপুলেশন হচ্ছে, যা খুশি তাই হোক। দুর্বল কোম্পানির শেয়ারে কারসাজি করে যারা পুঁজিবাজার অস্থির করে তুলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখন কথা বলতে সরাসরি মতিঝিলে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, এই যে পুঁজিবাজারের দীর্ঘদিনের অব্যাহত পতন হচ্ছে লেনদেনে, এই ক্ষেত্রে আসলে এখানকার বিনিয়োগকারী যারা আছেন তাদের প্রতিক্রিয়া কি?
স্মৃতি, আসলে তার আগে যদি আজকে শুরুটা একটু বলি, আজকে এখন পর্যন্ত পুঁজিবাজার ইতিবাচক আছে এবং সূচকের পরিমাণ কিছুটা বেড়েছে এবং লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম আজ বেড়েছে এবং প্রথম দিন মূল্য সীমায় পরিবর্তন আনার পরে প্রথম দিন যে ধাক্কাটা খেয়েছিল সেটি আসলে কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে। তবে একটা বিষয় হলো যে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আস্থার সংকট রয়েছে এই বাজারে, কারণ প্রায় ফেব্রুয়ারির পর থেকে যখন থেকে দরপতন শুরু হয়েছে তারপরে দু একদিন হয়তো মাঝে মাঝে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু সেটি আসলে কখনো স্থায়ী হয়নি। এর কারণ হিসেবে একটি হচ্ছে যে বাজারে তারল্য সংকট তো আছেই এবং এর পাশাপাশি নানা ধরনের গুজবও থাকে এই বাজারে এবং নানা ধরনের হস্তক্ষেপও থাকে। এসব মিলিয়ে আসলে সাধারণ বিনিয়োগকারীদের যে আস্থা সেটি আসলে খুবই কম এই বাজারের প্রতি, যে কারণে আজকে যেটি ইতিবাচক হয়েছে সেটি আসলে কাল আবার স্বাভাবিক থাকবে কিনা কিংবা দিন শেষে স্বাভাবিক থাকবে কিনা সেটি এখনই বলা মুশকিল। আরেকটি মূল্যসীমায় যে পরিবর্তন আনার কারণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যেটি তৈরি হয়েছিল সেটি নিয়ন্ত্রক সংস্থার সাথে আমরা কথা বলেছি, সেটি বলেছে এটি কোনোভাবেই আগের মতো হবে না, খুবই সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে, বাজার একটু ঘুরে দাঁড়ালে এই মূল্যসীমা আবার তুলে নেওয়া হবে। তাছাড়া পতনের দিকে সার্কিট ব্রেকার দেওয়া হলেও উপরের দিকে দেওয়া হয়নি। আরেকটি গুজব আছে বাজারে এই মুহূর্তে, সেটি হচ্ছে যে হয়তো ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স আরোপ করা হতে পারে এই আগামী বাজেটে, যে কারণেও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা একটু দ্বিধা শঙ্কা আছে। তবে এটি এখনো বাস্তবে নয়, এই জন্য সাধারণ বিনিয়োগকারীদের আসলে গুজবের দিকে কান না দিয়ে বাজারে প্রকৃত চিত্র দেখে আসলে সতর্কতার সাথে লেনদেন করলে এইসব সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব। স্মৃতি। আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, একই সাথে আমরা একটু আজকের পুঁজিবাজার চিত্র আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের সহকর্মী যেমনটি বলছিলাম যে আজকে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি সূচকগুলোতে, সেই সাথে লেনদেনের পরিমাণও বেড়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার শেয়ার বাজার প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি ইতিমধ্যে 45 পয়েন্টের মতো বেড়ে 5563 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি সূচক সেটিও 9 পয়েন্টে কিছু বেশি বেড়ে 1227 পয়েন্টে আছে এবং 30 সূচক সেটিও বেড়েছে প্রায় 18 পয়েন্টের মতো এবং এটি 1993 পয়েন্টে অবস্থান করছে এখন পর্যন্ত। এবং ইতিমধ্যে ঢাকার শেয়ার বাজার টোটাল ট্রেড করে ফেলেছে 250,90,00,000 টাকার শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে। 203টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বেড়েছে এবং 115টি কোম্পানির শেয়ারের দাম কমে গেছে। অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20তে আমরা দেখতে পাচ্ছি মালিক স্পিনিংকে এবং এটি 16,27,00,000 টাকার মতো শেয়ার ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে। এরপরে 14,83,00,000 টাকার কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে লাভেলো এবং এশিয়াটিক ল্যাব তৃতীয় অবস্থানে আছে প্রায় 12 কোটি টাকার মতো শেয়ার ট্রেড করে ইতিমধ্যে। 11,68,00,000 টাকার কিছু বেশি লেনদেন নিয়ে আইটি কনসালটেন্ট এই কোম্পানি আছে চতুর্থ অবস্থানে। গোল্ডেন সান পঞ্চম অবস্থানে আছে 11,63,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করে। অরিয়েন্ট ইনফিউশন ষষ্ঠ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল সপ্তম অবস্থানটি ধরে রেখেছে। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও কিন্তু ঢাকার শেয়ার বাজারের মতোই ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক যেটি সিএসপিআই সেটি ইতিমধ্যে 50 পয়েন্টের মতো বেড়ে এখন পর্যন্ত অবস্থান করছে 15,866 পয়েন্ট এবং ইতিমধ্যে সিএসসি টোটাল ট্রেড করে ফেলেছে 9,20,00,000 টাকার মতো শেয়ার এবং ইতিমধ্যে ট্রেড হয়ে গেছে 111টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম অবশ্য পড়ে গেছে। 54টি কোম্পানির শেয়ারের দাম ইতিমধ্যে কমে গেছে, মাত্র 41টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে 16টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এই ছিল হাওড়ে হাওড়ে বড় ধান কাটার ধুম চলছে এখন। রোদ উপেক্ষা করেই মাঠে মাঠে এখন ব্যস্ত কৃষকেরা। এরই মধ্যে বেশিরভাগ জমির ধান কাটা হয়ে গেছে, তবে কোথাও কোথাও দেখা দিয়েছে শ্রমিক সংকট। অনেকে ব্যবহার করছেন হারভেস্টার। ভালো ফলনের আশা করছেন এখানকার স্থানীয় কৃষি বিভাগ। সুনামগঞ্জের হাওড়াঞ্চল, মাঠে মাঠে পুরোদমে বড় ধান কাটার ধুম। এরই মধ্যে জেলার 80% হাওরের ধান কাটা শেষ। আগামী 5 মের মধ্যে বাকিটা কেটে ফেলার আশা করছে কৃষি বিভাগ। হারভেস্টার মেশিনের পাশাপাশি মাঠে নেমেছেন শ্রমিকরা। আল্লাহ দিলে ফসল আবার ভালো হয়েছে। যাই হোক, একটা আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, যেমন শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়। আমরা আজকে 10-12 দিন ধরে কাটতেছি, আরো মনে করুন 10-12 দিন কাটতে পারবাম, আমরা শেষ কাটা বৈশাখী। দুই রকম ওরা উগলে দিন থাকে, তেমন করে পানি খান আগে ফসল দিয়ে কাটা শেষ হয়ে যাব। একই চিত্র কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে। এরই মধ্যে 40% ধান কাটার কাজ শেষ হয়েছে। মাঠে মাঠে কৃষকদের ব্যস্ততা, ব্যস্ত কিষানীরাও। আমরা এবার ফসল খুব ভালো হয়েছে, এরপরে আমরা সকলে লইতাছি সুন্দরভাবে। ধানের যে মূল্য আছে এই মূল্য রেট বাড়াইতে হবে,
তার চেয়ে বেশি আমাদের মধ্যে জমির মধ্যে পড়ে যা, সারের দাম, ওষুধের দাম, তেলের দাম। এবার বাম্পার ফলন হয়েছে, ফলনে আমরা খুশি, কিন্তু বাজার যে রেট 900 950 এতে আমরা পুষাইবো না। নেত্রকোনার হাওড়াঞ্চলে 60% ধান কেটে ঘরে তুলেছেন চাষিরা। এবার আগাম বন্যা ঝড় থেকে রক্ষা পেয়েছে ফসল। ধানের দাম আপনার মনে করেন 700 750 টাকা আপনার খরচই পড়ছে। এখন যদি আপনার 750 800 টাকা ধান বেচন লাগে তাহলে আমরা কৃষকে একবারে মারা যায় ভাই। কম দরে বিক্রি করে দেওয়ান লাগবে। আর আমরা যদি সরকারি গুদামে ধানটা অগ্রিম নিত গা, তাহলে আমরা সঠিক মতো একটা হাটা পাইলাম না। ধান কাটা নির্বিঘ্নে শেষ করতে নজরদারি বাড়ানো হয়েছে ফসল রক্ষা বাঁধে। বাজার মূল্য নিশ্চিতে কাজ করছে কৃষি বিভাগ। বৃষ্টি না হওয়া তাহলে আমরা আশা করতেছি যে এবছর কৃষকরা ভালো ফলন পাবে এবং আগামী মে মাসের 10 তারিখের মধ্যে আমাদের কৃষিগঞ্জের ধান পুরোটা কর্তন হয়ে যাবে বলে আমরা আশা করতেছি। এবছর ধানের ফলন খুব ভালো, কিন্তু ধানের মূল্য নিয়ে কৃষকরা আমাদের কাছে একটু কমপ্লেন করে। এবছর সুনামগঞ্জ জেলায় বুরু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 13,70,200 মেট্রিক টন ধান, যার বাজার মূল্য প্রায় 4,100 কোটি টাকা। এবং আমরা আশা করছি কৃষকরা যদি তাদের ধান সম্পূর্ণভাবে কর্তন করতে পারে, আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার চেয়ে আমরা বেশি উৎপাদন পাবো বলে আমি মনে করি। আবহাওয়া অনুকূলে থাকলে কয়েকদিনের মধ্যেই শেষ হবে হাওরের ধান কাটা। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। চলছে সুন্দরবনের মধু সংগ্রহ। দল বেঁধে বাঘের রাজ্যে প্রবেশ করছেন মোয়ালরা। মৌসুম শুরুর আগেই চাক ভাঙার অভিযোগ করছেন তারা, যদিও বন বিভাগ তা অস্বীকার করছে। আশা করছেন এই বছর 950 কুইন্টাল মধু সংগ্রহের। নৌকায় নৌকায় দল বেঁধে প্রস্তুতি, ছুটছেন সুন্দরবনে, লক্ষ্য মধু আহরণ। এপ্রিল থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের মধু সংগ্রহ কার্যক্রম। বন বিভাগের হিসেবে 24 এপ্রিল পর্যন্ত 756 মৌয়াল প্রবেশ করেছেন বাঘের রাজ্যে। তবে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ মৌয়ালদের। আমাদের সব গোছানি গাছানি শেষ, এবার 5টা পালি আমরা চলে যাব। 1 মাস পরে আমরা জঙ্গলেতে আসবো মধু কাটি। হয়তো আছে তো জীবন বাজিয়ে যেতে হয়, কিন্তু অন্ধর ভিতরে মাথা ঢুকিতে হয়। কিন্তু আল্লাহ হায় যেটুকু রাখে, কিন্তু ওপরে আল্লাহ ভরসা আমাদের চলতে হয়। কিন্তু আমাদের সাপের ভয়, বাঘের ভয়, কুমারের ভয়। আমরা জঙ্গলে যাই, মধু ভাঙি। এই মধু ভাঙি আসলে আমরা সঠিক দামটা পাই না। মধু সংগ্রহ চলবে 31 মে পর্যন্ত। মৌসুম শুরুর আগেই অবৈধভাবে মৌচাক ভাঙার অভিযোগ মৌয়ালদের। সুন্দরবন নাকি আগের থেকে সুন্দরবনে মধু কাটা হয়ে গেছে, এইভাবে মধু কাটি ফেলেছে। শুনতে পাচ্ছে যে বিভিন্ন ওপর মহল দিয়ে সম্ভবত মধুর কাটা হয়ে গেছে সব। বোটে করে নিয়ে খালের মুখে তুলি দেয় মধু, ওই লোকজন তুলি দেয়, ওরা থেকে মধু কাটে সারাদিন পর, কাটিয়ে আবার নিয়ে আসে। মানে কারা তুলে দেয়? ফরেস্টার। সাতক্ষীরা রেঞ্জ থেকে চলতি মৌসুমে 950 কুইন্টাল মধু ও 286 কুইন্টাল মোম সংগ্রহের আশা করেছে বন বিভাগ। আগেভাগে মৌচাক ভাঙার খবরটি সঠিক নয় বলে দাবি বন বিভাগের। আমাদের প্রত্যেকটা টিম নদীতে আছে। আমি নিজেও গত রাতেই উঠে এসেছি। আমি বিগত 10 দিন কিন্তু জাতীয় বন জরিপের কাছে জঙ্গলের ভিতরেই ছিলাম, সুন্দরবনের অভ্যন্তরে। ইভেন অনেকেই যে বলছে যে মৌচাক কেটে মধু কেটে নিয়ে গেছে, আমি নিজে কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে প্লটে গিয়ে আমি জরিপ করেছি, কোথাও কিন্তু মৌচাক কাটার কোনো ট্রেস আমি পাইনি। এবছর মধু সংগ্রহে গিয়ে মনিরুজ্জামান বাচ্চু নামের এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় আর্থিক অনিয়মের ঘটনায় শুক্রবার ম্যানেজার সহ 3 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজকের অবস্থা জানতে আমরা এখন সরাসরি সেখানে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার। কলিট, এখানকার শাখা কার্যক্রম আসলে কেমন চলছে আপনার মাধ্যমে একটু জানতে চাই। যদি বলি আসলে শাখা কার্যক্রম, আমি সেই ব্যাংকে, সেই অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখা, সেই ব্যাংকে অবস্থান করছি। দেখাই আজকে সপ্তাহের
বাকি অনেক গ্রাহকের উপস্থিতি রয়েছে। তারা সবাই আসলে কেউ দু একজন এসেছে যে তাদের সেই টাকা যেহেতু এত 10 কোটির উপরে টাকা খোয়া যাওয়ার কথা শুনেছে, সেই গ্রাহকরা কয়েকজন এসেছে এবং বেশিরভাগ লক্ষ্মী কেন্দ্রকে এসেছে টাকা লেনদেন করতে। অনেকে টাকা তুলছে, অনেকে জমা দিচ্ছে। যদি এক কথাই বলে আসলে ব্যাংকের কার্যক্রম কিন্তু একদমই স্বাভাবিক রয়েছে। আর এখানে ব্যবস্থাপক হিসেবে নতুন একজন যোগদান করেছেন। তিনি পাবনা শহরের আব্দুল হামিদ সড়ক শাখার আব্দুল সবুর শেখ, তাকে নতুন ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণ করে আজকে থেকে দায়িত্ব পালন করছে। এছাড়াও আরও যদি বলি, আসলে গতকাল সে ব্যাংকের অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি, তারা কিন্তু তদন্ত করে ঢাকা থেকে তদন্ত করে গিয়েছেন এবং সেই তদন্ত প্রতিবেদনের আলোকে আসলে কারা এই ঘটনার সঙ্গে দায়ী ছিল, আসলে টাকাটা কিভাবে খোয়া গেছে, সেই বিষয়ে আসলে তদন্ত প্রতিবেদনের পরে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই কিন্তু সেই 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর মামলার বিষয়টা যদি বলি, এখন সাথিয়া থানার ওসির সঙ্গে কথা হয়েছে, আগামী 2 কার্য দিবসের মধ্যে সেই দুদকের কাছে নথি পাঠানো হবে এবং তারপরেই দুদক সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই অলিট, অনেক ধন্যবাদ আপনাকে। ভোলার তজুমুদ্দিনে ভয়াবহ আগুনে পুড়েছে অন্তত 20টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সঞ্জিদা গার্মেন্টস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। তজুমুদ্দিন, বোরহানুদ্দিন, লালমোহন এবং ভোলা সদর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে এর মধ্যে পুড়ে যায় ইলেকট্রনিক্স পণ্যের শোরুম, ফার্মেসি, জুতার দোকান সহ 20টি ব্যবসা প্রতিষ্ঠান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।